হবে তো? কেন হচ্ছে না? শিওর শিওর কিনা? লেবে খাওয়া যাবে না? যাবে, ঠিক আছে। আমরা নাকি লাইভে, কই দেখি। ও হ্যাঁ, লাইভে। সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যারা এখানে জয়েন্ট হয়েছ তোমাদের জন্য তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। একটা কথা বলি তোমাদেরকে, সেটা হলো তোমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ শেষ করে তোমরা এখন এই ধাপে আসো। তোমাদের যখন অনার্স এবং মাস্টার্স তোমরা শেষ করবা তখন তোমরা দেখবা যে তোমাদের সবচেয়ে বেশি বন্ডিং, সবচাইতে বড় সার্কেল তোমাদের যেখানে হচ্ছে সেটা হলো তোমাদের অনার্স লাইফে। আর এখন তোমাদের যতগুলো ইন্টারকানেকশন হবে, একজন আরেকজনের জন্য যত উপকার করবা সেটাই সবচেয়ে বেশি অন্য হবে। সো আজকের এই ক্লাসের লিঙ্কটি তোমরা দ্রুত তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দাও এবং পাঠিয়ে তুমি কমেন্টে জানিয়ে দাও যে ডান, শেয়ার ডান। কারণ তুমি যদি এই লিঙ্কটি পাঠাও, এই লিঙ্কের মাধ্যমে যদি তোমার বন্ধু কোনো না কোনোভাবে উপকৃত হয়, সারা জীবন মনে রাখবে এবং তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। সো তোমার নেটওয়ার্কিংয়ে, তোমার কানেকশানে, তোমার সার্কেলিংয়ের জন্য এখন থেকেই তোমাদের যাত্রা শুরু। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে জয়েন করছো খুব দ্রুত বলে দাও। সমগ্র বাংলাদেশ ৬৬ জেলার কোন কোন জেলা থেকে জয়েন করছো খুব দ্রুত বলে দাও, কিংবা দেশের বাইরে থেকেও যদি কেউ জয়েন করে থাকো সেটা বলে দাও। কারণ আমাদের পড়াশোনা সারা পৃথিবী নিয়ে, সারা বিশ্ব নিয়ে। ওকে। চট্টগ্রাম, বীর চট্টলার, মৃধা, মোকলেসুর রহমান, সাকিব, ইসরাত জাহান হাবিবা, গোলাম রাব্বি, তাসফিয়া আনাম, ইসরাত, মাধবী আক্তার, ফাহাদ বাঁধন। খুব দ্রুত তোমার বন্ধু বান্ধবীদের কাছে আজকের ক্লাসের লিঙ্কটি শেয়ার করে দাও এবং কমেন্টে লিখে দাও যে শেয়ার ডান। যাই হোক, তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগের প্রিভিয়াস কোশ্চেন্স বা আগের প্রশ্নগুলো নিয়ে ঘাটাঘাটি করেছো, তোমরা ইতিমধ্যেই এই ব্যাপারে অবগত হয়েছো যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে জিকের যে চ্যাপ্টার থাকে, জিকের যে অংশ থাকে, সেখানে বিশাল একটা অংশ হলো, বিশাল একটা পার্টিসিপেশন হলো ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন, বিশ্ব সভ্যতা এবং বিশ্ব ইতিহাসের। ওকে, তো আমরা আজকে এই যে এইখানে রয়েছি, এই আমাদের আজকের পৃথিবীর যে গঠন, মানুষের যে গঠন, সবগুলো একটা বিবর্তনের মধ্য দিয়ে এখানে আসছে। এটা কিন্তু আবার ডারউইনের বিবর্তন না কিন্তু। হ্যাঁ, তো এই বিবর্তনের আজকে আমরা যেই এসি দেখি, আমরা যেই ডিজিটাল বোর্ড দেখি, স্মার্ট বোর্ড দেখি, স্মার্ট বোর্ডও কিন্তু একদিনে আসে নাই। এক সময় তোমরা হোয়াইট বোর্ড দেখেছো, তার আগে ব্ল্যাক বোর্ড দেখেছো, তার আগে এক সময় বিভিন্ন ধরনের মোটা কাগজের বোর্ড দেখেছ, কিংবা দেয়ালে লিখতে দেখেছ। এইভাবে প্রাচীন কালে যাইতে যাইতে এক সময় তোমরা দেখবা যে প্যাপিরাস নামক এক ধরনের কাগজের নাম শুনবা, মিশরীয়রা ব্যবহার করত। তার আগে আসলে মানুষ কি ব্যবহার করতে, এই ধরনের তথ্য হয়তো আমরা পাই নাই। এই যে না পাওয়াটা, এই পাওয়া না পাওয়ার বিষয়টাই হলো তোমার ইতিহাস। ওকে, এই ইতিহাসে যেই পর্যন্ত আমরা বুঝতে পারি সেটা হলো ইতিহাসের বিভিন্ন ধরনের স্তর, সর্বশেষ যেখানে গিয়ে ঠেকে, যার আগে আর যাওয়া যায় না, সেইটাকে আমরা বলে দিয়েছি প্রাগৈতিহাসিক যুগ, মানে প্রাক যুগ ইতিহাস, প্রাক ইতিহাস, ইতিহাসের আগের হিসাব। তো এইটা আসলে বেসিক্যালি হলো মানব সমাজের, মানুষের সীমাবদ্ধতা। তার আগের, আমরা যে পর্যন্ত ইতিহাস জানতে পারি, তার আগের ইতিহাস কি নাই? আছে। বিষয়টা হলো যে আমরা জানতে পারি না। আমাদের জানার সক্ষমতার উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, প্রাগৈতিহাসিক যুগ আর ইতিহাসের যুগ। ওকে, এই হলো একটা ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম, যারা জয়েন করেছো তোমাদেরকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। আমাকে একজন প্রশ্ন করেছেন বইয়ের কোন পৃষ্ঠা। যদি তুমি খরগোশের মতো কানটা খাড়া করে দিতে পারো তাহলে বইয়ের কোনো পৃষ্ঠা লাগবে না। সিম্পল। এই যে বইটাও কিন্তু একদিন এইভাবে এত উন্নত, এত বাইন্ডিং, এত কিছু হয় নাই।
হ্যাঁ, একটা সময় চীনেরা কাগজ ব্যবহার শুরু করছে। তার আগে বলেছিলাম মিশরীয়রা প্যাপিরাস নামে এক ধরনের কাগজ ব্যবহার করছে। এইভাবে হইতে হইতে আজকের বিবর্তনে এই ধরনের বই। এইবার আমরা আবার ইতিহাসের যেই জানার ভিত্তি, সেটা যেই উপাদানের মাধ্যমে আমরা জানি, সেটা দুই ধরনের উপাদান। একটা হলো লিখিত উপাদান আর একটা অলিখিত উপাদান। অলিখিত উপাদান রয়েছে তোমার মূর্তি, স্মৃতিস্তম্ভ, ইমারত, শিলালিপি, মুদ্রা। দেখো, মুদ্রা, শিলালিপি, স্থাপত্য, স্মৃতিস্তম্ভ। পরীক্ষায় তোমার প্রশ্ন আসবে যে নিচের কোনটি লিখিত উপাদান না। তোমরা যখন দেখবা যে শিলালিপি, আচ্ছা লিপি তো হলো এক ধরনের অঙ্কন, তার মানে এটা তো লিখে লিখে অঙ্কন করছে, তার মানে এটা লিখিত উপাদান হবে। এই ধরুন খুব যুক্তি সহকারে একটা জিনিস তুমি চিন্তা করে চমৎকার একটা ভুল উত্তরে দিয়ে দিতে পারো হয়তো বা। তো এই জন্য বললাম এই ধরনের বিষয়গুলো হলো মুদ্রা, শিলালিপি, স্থাপত্য, স্মৃতিস্তম্ভ, এগুলো হলো ইতিহাসের অলিখিত উপাদান। এই ছাড়া বিভিন্ন ধরনের দলিল, দস্তাবেজ সহ আরও অনেকগুলো, যেগুলো একদম বিভিন্ন ধরনের কাগজে বা কোনো ধরনের চামড়ায় লিখিত যে ব্যাপারগুলো উপাদান আমরা পেয়েছি, সেগুলো হলো লিখিত উপাদান। এই লিখিত অলিখিত উপাদানের উপর ভিত্তি করে আমরা ইতিহাসের কিছু তথ্য জানি, আর ইতিহাসের এর আগের তথ্য জানি না। যেটা জানি না সেটা হলো প্রাগৈতিহাসিক যুগ। আমাদের এই যে মানব দেহ, সেই দেহর বিবর্তনটাও কিন্তু নফস থেকে আস্তে আস্তে বিবর্তন হয়ে আমাদের এই দেহই গঠন হয়েছে। আজকের যে গঠন আর আদম আলাইহিস সালামের গঠন কিন্তু এক না। এইবার এরপর আমরা যে ইতিহাসের ধাপগুলো দেখেছি, সেটার মধ্যে আমরা অনেক ধরনের যুগ আমরা দেখেছি। সেই যুগ হলো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, উত্তরাধুনিক যুগ। কোন হিসাবে, কোন সালের হিসাবে? যেমন 476 সালে যখন রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, তখন প্রাচীন যুগ শেষ। 476 থেকে 1453 সালে যখন ইস্তাম্বুল, যে শহরে আমি বসবাস করি, সেই ইস্তাম্বুল শহর যখন জয় হয় মুসলমানদের হাতে, তখন মধ্যযুগ শেষ। এরপর আধুনিক যুগ শুরু। মাঝখানে একটা যুগ আছে 1789, ফরাসি বিপ্লব থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আধুনিক যুগ, তারপর উত্তর আধুনিক যুগ। ওকে, এখন আমাদের পরীক্ষায় আমরা যে বললাম যে ইতিহাসের অনেকগুলো বিষয়, সেটা আমরা পড়বো কিভাবে? আমরা সর্বপ্রথম দেখব যে ইতিহাস, যেটার ইংরেজি শব্দ হলো হিস্টোরি, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে নেওয়া হয়েছে, বাংলা শব্দ ইতি মানে হলো ঐতিহ্য। এইবার আমরা যেভাবে পড়বো, আমরা সর্বপ্রথম দেখব যে আজকের আমরা যে বাংলাদেশ দেখি, একটা সময় সেটা বাংলাদেশ ছিল না। সেটা কি ছিল? সেটা ছিল পূর্ব পাকিস্তান। তার আগে কি ছিল? পূর্ব বাংলা। তার আগে কি ছিল? পূর্ববঙ্গ। তার আগে কি ছিল? বাঙ্গালা। তার আগে কি ছিল? বঙ্গ। তার আগে ছিল বং। এইভাবে তার আগে ছিল কতগুলো জনপদ। আজকের যে আমরা ইরান দেখি, একটা সময় এটা ইরান ছিল না। তুমি দেখো তোমার এলাকার কোনো একটা নাম যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে আগের কোন একটা নামে হয়তো কেউ সেটাকে ডাকবে, কিন্তু নতুন নাম না জানার কারণে সেও আগের নামে ডেকে থাকে। তো আমরা আজকে যেটাকে ইরান বলি, জয়পুরহাট থেকে মাহিয়া জান্নাত মিতু, যারা জয়েন করেছো 150 জন, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। খুব ঠান্ডা মাথা শোনো। আজকে আমরা যেটাকে ইরান জানি, সেটা তো সৃষ্টির শুরু থেকে ইরান ছিল না, একটা সময় সেটা পারস্য ছিল। এই যে আজকে আমরা যেটাকে রাশিয়া জানি, এই রাশিয়ার সাথে আরও অনেকগুলো তোমার দেশ নিয়ে একটা সময় সোভিয়েত ইউনিয়ন ছিল, যেটা 90 সালের দিকে ভেঙে আজকে যেটা 15টি স্বাধীন রাষ্ট্র আছে। তাহলে আজকের আমরা 2024 সালের এই সেপ্টেম্বর মাসে এসে আমরা যে পৃথিবী দেখি, ঠিক পৃথিবী আজ থেকে 4000-5000 বছর আগে এইরকম ছিল না। এই জিনিসটা তুমি জানো কি জানো না? এই জিনিসটাই হলো তোমার পরীক্ষায় প্রশ্ন করে তোমাকে যাচাই করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গুড। এইবার আমরা যে যুগগুলো ভাগ করেছি, এই ভাগের মধ্যে সর্বপ্রথম আমরা যেগুলো পড়ব, সেটা হলো যেই পর্যন্ত আমরা ইতিহাস জানতে পারি সেটা।
আর সেই যুগের নাম দিয়েছি আমরা সভ্যতা। এই সভ্যতার বিপরীত শব্দ কিন্তু অসভ্যতা না। এই সভ্যতা মানে হলো সভ্যতা এবং সংস্কৃতির পার্থক্য আশা করে তোমরা কলেজ লাইফে পড়াশোনা করে শিখেছ। সংস্কৃতি মানে হলো আমাদের যেই আচার আচরণ ব্যবহার, আমরা যেই টাইপের অনুষ্ঠান করি, যে ধরনের অনুষ্ঠান করি, সেটাই হলো আমাদের কি সংস্কৃতি, তাহজিব। আর আমাদের যে সভ্যতা তমদ্দুন, সেটা হলো যে আমরা যে ফ্যান ব্যবহার করি, লাইট ব্যবহার করি, যে জিনিসপত্র ব্যবহার করি, যে জিনিসপত্রের মাধ্যমে আমাদের একটা লাইফের স্টাইল চেঞ্জ হয়েছে, পরিবর্তিত হয়েছে, সেই জিনিসগুলো যেগুলোর ব্যবহারের মধ্য দিয়ে, সেগুলোই হলো সভ্যতা। এগুলো ব্যবহার করা মানে হলো অসভ্যতা না। কিন্তু অসভ্যতা বাংলা এখানে আসলে যেটাকে ইংরেজি ভাষায় সিভিলাইজেশন বলা হয়, তুর্কি ভাষায় উইগারলিক বলা হয়, বা মেদানিয়াত বলা হয় আরবিতে, এইটার একদম হুবহু শব্দ যদি আমরা সভ্যতা ধরি, কিছুটা মানে অর্থের একটু গড়মিল রয়েছে, কারণ সভ্যতার বিপরীত শব্দ অসভ্যতা হয়, যেটা মানে সভ্যতার বিপরীত শব্দ আমরা অসভ্যতা ব্যবহার করি। তো আসলে সভ্যতার বিপরীত শব্দ অসভ্যতা না, কিন্তু একটা ফ্যান ব্যবহার করা মানে কিন্তু অসভ্যতা না। সেটা হলো তার সে এই ইয়ার সাথে মানে সিভিলাইজেশনের সাথে বা এই মানে এই সিস্টেমের সাথে সে এখনো খাপ খায়নি আর কি। যাই হোক, আমরা যেটা বলেছি, আমরা সভ্যতা সম্পর্কে যখন আমরা পড়াশোনা করব, তখন আমরা কয়েক ধরনের পড়াশোনা করব। সর্বপ্রথম আমরা দেখব যে খ্রিস্টপূর্বে, পয়েন্ট টু বি নোটেড, খ্রিস্টপূর্ব। আমরা যখন এখন থেকে আমরা যখন ইতিহাসের পরবর্তী ধাপগুলো পড়বো, সর্বপ্রথম আমরা সভ্যতা পড়বো, অন্তত 20টা সভ্যতা আমরা পড়বো, 15 থেকে 20টা সভ্যতা আমরা পড়বো, 5টা গুরুত্বপূর্ণ সভ্যতা আমরা পড়বো, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। ওকে, এরপরে আমরা দেখবো যে মধ্যযুগে কী ধরনের যুদ্ধ হয়েছে, ধর্মযুদ্ধ হয়েছে, এটা সেটা হয়েছে। তারপরে আমরা একটা সময় শিখবো তোমার বিপ্লব, যেমন আমরা ফরাসি বিপ্লব শিখবো, আমরা রুশ বিপ্লব শিখবো, আমরা চাইনিজ বিপ্লব শিখবো। এরপর আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো দেখবো। তারপরে যুদ্ধের সময় যেগুলো হয়, চুক্তি হয়, বিভিন্ন সংস্থা হয়, সেগুলো শিখবো। এই হলো আমাদের ইতিহাসের পড়ার প্ল্যাটফর্মে আমরা যে সিস্টেম ইতিহাস পড়বো, এই হলো আমাদের সেই সিস্টেম। গুড। এইবার তোমরা কি এই সিস্টেমে পড়তে রাজি? রাজি থাকলে দ্রুত এক চাপো, কমেন্টের মধ্যে এক চাপে দাও। যদি তোমরা রাজি থাকো তাহলে আমরা শুরু করি। আমরা খ্রিস্টপূর্ব ঈসা আলাইহিস সালামের জন্মের যেই সময় তিনি জন্ম নিয়েছেন, সেই সময়টাকে জিরো ধরো। ওকে, ওই সময় থেকে আজ পর্যন্ত, যেদিন ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন, আমরা বলি ঈসা আলাইহিস সালাম। ওকে, তো ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে আজ পর্যন্ত 2024টি বছর শেষ। ঈসা আলাইহিস সালামের জন্মের ঠিক আগের বছর হলো খ্রিস্টপূর্ব 1, বিফোর খ্রিস্ট, খ্রিস্টপূর্ব 1। উনার 2 বছর আগে হবে খ্রিস্টপূর্ব 2, উনার 10 বছর আগে খ্রিস্টপূর্ব 10, উনার জন্মের 100 বছর আগে খ্রিস্টপূর্ব 100। দেখো, আমরা যেভাবে 1 সাল, 2 সাল, 3 সাল করে আমরা ক্রমান্বয়ে সংখ্যা বাড়াই, খ্রিস্টপূর্বে কিন্তু ঠিক উল্টাটা হবে। কারণ খ্রিস্টপূর্ব বিষয়টা হলো, খ্রিস্টপূর্ব 1 মানে জন্মের 1 বছর আগে, খ্রিস্টপূর্ব 100 মানে জন্মের 100 বছর আগে। তাইলে বেশি প্রাচীন কোনটা? জন্মের 100 বছর আগে যেটা, তাহলে খ্রিস্টপূর্ব 100। এরপরে খ্রিস্টপূর্ব 1000, খ্রিস্টপূর্ব 2000, খ্রিস্টপূর্ব 5000। আমরা খ্রিস্টপূর্ব 5000 পর্যন্ত যাইব। তার আগে আমরা, আমাদের সক্ষমতা নেই। খ্রিস্টপূর্ব 5000, ঈসা আলাইহিস সালামের জন্মের 5000 আগে কি হয়েছে। তবে বাই দিস টাইম মুসা আলাইহিস সালাম ছিলেন, যার কাছে তোমার তাওরাত নাজিল হয়েছে। এর আগের ইতিহাস যেগুলো আছে, নূহ আলাইহিস সালামের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, সেই ইতিহাসগুলো কিন্তু আমাদের এখনকার যেই পড়াশোনার যে সিস্টেমের মধ্যে আপাতত নেই। সো যে সিস্টেমের মধ্যে আমাদের পরীক্ষা প্রশ্ন আসবে, সেই সিস্টেমে আমরা 5000 বছর পর্যন্ত যাব। কিন্তু পৃথিবীর বয়স হাজার হাজার লক্ষ বছর, মানবজাতির বয়সই লক্ষ বছর, আর পৃথিবীর বয়স হলো মিলিয়ন বছর। যাই হোক, আমাদের এইখান থেকে প্রশ্ন আসবে না, আমরা শুরু করলাম। আমরা সর্বপ্রথম যেই সভ্যতার কথা আমরা জানি, সবচেয়ে আগের যে সভ্যতার কথা আমরা জানি, সেটা হলো মেসোপটেমিয়া। গ্রিক শব্দ মেসোপটেন এবং পটেন্স, এটার অর্থ হলো 2 নদীর মাঝখানে। এটা কোনো সভ্যতার নাম না,
মনে করো যে বললাম যে স্কুলের ছাত্র সমূহ, এটা কি কোনো ছাত্রের নাম বলেছি? বলো, বলি নাই। যদি বলি যে মিনহাজুল আবেদিন, তাহলে বোঝা হ্যাঁ একটা ছাত্রের নাম বলছি। এখন বললাম দুই নদীর মাঝখানের সভ্যতা সমূহ, এটা কোনো সভ্যতার নাম না। হ্যাঁ, একটা প্যাকেজ নাম দিয়েছি আমরা, সেটা হলো মেসোপটেমিয়া, মানে হলো দুই নদীর মাঝখানে সভ্যতা সমূহ। এইখানে 4টা সভ্যতা আছে: সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয়। এই 4টা সভ্যতা আছে। সভ্যতা জিনিসটা হলো, তোমাদেরকে আরও সহজ কথায় যদি বলি, তোমরা ইতিমধ্যে আশা করি পৃথিবীর নদ নদী সম্পর্কে তোমরা জানো। তোমরা নীল নদের নাম শুনেছ, তোমরা ফোরাত নদীর নাম শুনেছ নিঃসন্দেহে। তোমরা যদি কারবালার কাহিনীর কথা জানো, তোমরা দজলা নদীর নাম শুনেছ, ফোরাত নদীর নাম শুনেছ, তোমরা দানিয়ব নদীর নাম শুনেছ, তোমরা ভূমধ্য সাগরের নাম শুনেছ। এগুলো তো নাম শুনেছ নিঃসন্দেহে। তো এর আগে আমরা সাগর নদীর একটি ফ্রি ক্লাস নিয়েছিলাম। সেই সিকোয়েন্সের আলোকে যদি আমরা বলি, এই সাগর নদীর পাড়েই মানুষ সর্বপ্রথম বসবাস শুরু করে। তারও আগে যদি হিসাব করি যে মানুষ কি আকাশ থেকে সরাসরি সাগর নদীতে পাড়ে নাজিল হয়েছে? না, এরও আগে মানুষ কি হয়েছে, মানুষ গুহার মধ্যে বসবাস করত, এক জায়গায় আড়ালে আবডালে বসবাস করত। ঘর, আজকের যে ঘর বাড়ি দেখে, এটা ছিল না। তখন মানুষ সব ধরনের কাজে লোহা ব্যবহার করার কারণে সেটাকে আমরা লোহার যুগ বলি, প্রস্তর যুগ বলি, উপলের যুগ বলি। উপল মানে কি? পাথরের যুগ বলি। সর্বপ্রথম যেই মানুষ যে যুগের মধ্যে ছিল, পাথরের যুগ। এই পাথর কিভাবে? পাথরের যুগ, বাঁকা পাথরের মধ্যে পানি নিয়ে মানুষ পানি পান করত। পাথর নিক্ষেপ করে পশু শিকার করত, পাথর নিক্ষেপ করে ফল শিকার করত। পাথরে তাদের বসবাস, পাথরের সাথেই তাদের চলাফেরা। এইরকম পাথরে পাথরে ঘষাঘষি করতে করতে একদিন বেরিয়ে গেছে আগুন বেরিয়ে গেছে পাথর থেকে, মানুষ বেরিয়ে গেছে গুহা থেকে। এর পরে শুরু হয়েছে সভ্যতা। গুহা থেকে বেরিয়ে মানুষ কোথায় গেছে? নদীর পাড়ে। ওকে, এইরকম তোমরা আজকে যেটাকে ইরাক বলে জানো, একটা সময় সেটা ইরাক ছিল না ভাই। আস্তে আস্তে সেটা নাম পরিবর্তন হয়ে আজকের ইরাক হয়েছে। এই যে মনে করো এইখানে একটা নদী আছে তোমার, এইটা হলো তোমার দজলা নদী। আর এখানে একটা নদী আছে ইউফ্রেটিস নদী। এই দুইটা নদীর আশেপাশে 4টা সভ্যতা গড়ে উঠছে। সুমেরীয় একটা জাতি রয়েছে। এরপর এখানে একটা জায়গা আছে, ব্যাবিলন জায়গা আছে। ব্যাবিলনে 2টা সভ্যতা গড়ে উঠছে, একটা আগে আর একটা পরে। ওকে, এরপরে আরেকটা সভ্যতা গড়ে উঠছে অ্যাসিরীয় সভ্যতা। এইখানে হলো আজকের ইরাক, এইখানে হলো সিরিয়া, আর এখানে হলো তুরস্ক। এই 3টা দেশের, তুরস্কের কিছু জায়গা, সিরিয়ার কিছু জায়গা, ইরানের বিশাল একটা অংশ, ইরাকের বিশাল একটা অংশই হলো একটা সময়ে এই 4টা আলাদা আলাদা ছিল। আজকে আমরা এখান থেকে আমেরিকার খবর জানি, যুক্তরাজ্যের খবর জানি। তখন এক জায়গার, এক নদীর পাড়ে যে মানুষ বসবাস করত, তারা আরেক নদীর পাড়ে মানুষের খবর এত সহজে জানতো না। দীর্ঘদিন পরে তারা আবিষ্কার করত। তখন তারা আবিষ্কার করত, হ্যাঁ, হঠাৎ করে তারা খুঁজে পেত। তো তারা নিজেরা, মানে এক জায়গার জিনিস আরেক জায়গায় সহজে যাইতো না। নিজেদের জীবন সংগ্রামে এক একজনে এক এক জিনিস আবিষ্কার করতো। এক একজনের মেধা এক এক রকম ছিল, এক একজনে এক এক জিনিস আবিষ্কার করছে। কেউ হলো তোমার দেখা গেছে নিজেদের মধ্যে কিছু বিনিময় করতে গিয়ে তারা একটা ওজন করার একটা সিস্টেম বাইর করছে। কেউ হলো তোমার এই দিন গণনার সিস্টেম বাইর করছে। তো এইগুলো আমরা পরবর্তী বিভিন্ন জায়গায় লিখিত বা বিভিন্ন ধরনের শিলালিপিতে বা বিভিন্ন দলিল দস্তাবেজের মাধ্যমে আমরা পরবর্তীতে এগুলো জানতে পেরেছি, উদ্ধার করেছি, এবং আমরা বুঝতে পেরেছি যে এটা এই ধরনের, এই নদীর পাড়ের লোকজন এই সিস্টেমটা তারা বের করেছে। এবং আমরা আজকে যে তোমার বিভিন্ন ধরনের বিমান দেখি, আমরা জাহাজ দেখি, আমরা গাড়ি দেখি, এত কিছু দেখি। একটা সময় তো তোমার যখন মানুষ নদীর পাড়ে বসবাস করতো, তখন নদীর এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যাবে সেটা তো তাদের খুব কঠিন ছিল। আর কঠিন হওয়ার কারণেই বেসিক্যালি নদীর পাড়ে গেছে, কারণ তারা স্থলভাগ দিয়ে চলাফেরা করতে পারতো না। ওই জলপথ দিয়ে তারা তখন নৌকা টোকা বানানো শুরু করছে। সর্বপ্রথম যখন চাকার আবিষ্কার হয়, এই শুরু তোমার পৃথিবীতে মানুষের পানি থেকে উপরের দিকে উঠার যাত্রা। চাকা ঘুরা বলে, অর্থনীতির চাকা ঘুরার কথা শুনেছো না? এই চাকা ঘুরে যায়, মানব সভ্যতার চাকা ঘুরে যায়। ওকে, নোয়াখালী থেকে আশরাফুল ইসলাম, রেবান।
তোমরা কি পড়া বুঝতেছো কিনা বলো? বেসিক্যালি এখনও পড়া আসে না, এই পর্যন্ত ছিল ভূমিকা। এইবার দেখো আমরা কীভাবে পড়বো। অনেক সভ্যতার কাহিনী, কে কী অবদান রাখছে, এগুলো যদি আমরা সবগুলো পড়তে 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 ফেনা তুলে ফেলি, লাভ নাই। আমরা পড়বো কীভাবে দেখো। আমরা সর্বপ্রথম, এটাই হলো সবচাইতে প্রাচীন সভ্যতা। কারা? এই মেসোপটেমিয়া, দুই নদীর মাঝখানে যে সভ্যতা ছিল, এটা সবচাইতে প্রাচীন। এরা দোজলা ফোরাত, দোজলা মানে টাইগ্রিস, মানে ফোরাত হলো ইউফ্রেটিস, আজকের ইরাক, সিরিয়া, তুরস্ক। এখন আসো আমরা সুমেরীয় সভ্যতাটা আমরা কিভাবে ইয়ে করব। তোমরা জানো সভ্যতায় চাকার আবিষ্কার, অনেক বিশাল একটা আবিষ্কার, পরীক্ষা প্রশ্ন আসে, চাকার আবিষ্কার করেছে কোন সভ্যতা? কিভাবে প্রশ্ন উত্তর দিবা, মুখস্থ করার দরকার নাই। সুমেরীয় সভ্যতার নাম মনে রাখবা, সু। দেখো আমাদের কিন্তু চলাফেরা স্থলভাগে আমরা করতে পারতেছিলাম না, তখন চলার সুব্যবস্থা করে দিয়েছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা চলার সুব্যবস্থা করে দিয়েছে। ওকে, তো ওই সময় পাশাপাশি এই ফোরাত এবং দজলা, আমরা আগে কিন্তু ইরাকও চিনি, তুরস্ক চিনি, আমরা সিরিয়া চিনি, আমরা দজলা ফোরাত নদী চিনি। সো খুব অপরিচিত কিছু একটা পড়তেছি এরকম মনে করা যাবে না। আমাদের পরিচিত ইতিহাস পড়তেছি, খুব আমরা চিনি এরকম একটা জায়গার কাহিনী জানতেছি। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো, যাক বুঝতেছো তোমরা। এরপরে মানুষ কিন্তু যেই সময়ে সুমেরীয়রা এখানে বসবাস করতো, ঠিক সেই সময়ে নীল নদের পাশে মিশরীয় বসবাস করত। তারা চিত্র দিয়ে লিখতো। দেখো হাজার হাজার বছর আগের জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আবার আসতেছে। এখন এই যে দেখো তোমরা ইমোজি ব্যবহার করো, কান্না, হাসি, এমনি এমনি বিভিন্ন ধরনের ইমোজি দিয়ে ঠুস করে সারাই দাও না, এটা কিন্তু খুব আধুনিক কিছু না। এটা 5000 বছর আগে মিশরীয়রা ব্যবহার করতো, নাম ছিল হায়ারোগ্লিফিক। বাট তাদের কোনো বর্ণ ছিল না, সব কিছু তারা চিত্র দিয়ে করতো। এরা হলো কি করছে, এরা হলো তোমার সব কিছু চিত্র দিয়ে বোঝানোটা আসলে একটু কষ্টকর। এরা হলো বর্ণ, এদের কিছু বর্ণ এরা ইয়ে করছিল, তার মধ্যে এদের বর্ণ হলো বিয়ের মতো দেখা যাইতো। এদের বর্ণর সিস্টেমটার নাম হলো কিউনিফর্ম। তাহলে যখন চিত্র চাইতে বর্ণ আর একটু সহজ হবে না, তাহলে তোমার মনের কথা লেখার, মানে লিখে প্রকাশ করার বা বলার একটা সুব্যবস্থা হলো না। তাইলে মনে রাখবা সুমেরীয় সভ্যতা কি করেছে, চাকা দিয়ে চলার আর হলো কিউনিফর্ম দিয়ে বলার মনের কথা। চাকা দিয়ে রাস্তাঘাটে চলার আর কিউনিফর্ম দিয়ে মনের কথা বলার সুব্যবস্থা করে দিয়েছে সুমেরীয় সভ্যতা। মনে থাকবে। এই সুমেরীয় সভ্যতা দিয়েছে তোমার এখানে চাকা, চাকা দিচ্ছে। তারপর হলো কিউনিফর্ম, হলো তাদের কি লিখন পদ্ধতি। ওই পদ্ধতিতে গিলগামেশ একটা কাব্য, মহাকাব্য লেখা হয়েছে, এটাই পৃথিবীর প্রথম মহাকাব্য। কিউনিফর্ম হলো কি লিখন পদ্ধতি। যাই হোক, তোমরা যারা জয়েন করেছো তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেখো আমরা ব্যাবিলনীয় সভ্যতা, এই যে আমরা এখন এত আইন, সংবিধান, এত কিছু দেখি, এর আগে পৃথিবী মানুষ যখন যেখানে বসবাস করা শুরু করছে, নিজেদের মধ্যে কিছু আইন তো করেছে, কিন্তু এই লোকের আগে কেউ আইন করেছে কিনা আমাদের কাছে তথ্য নাই। তাইলে সর্বপ্রথম আইনের ব্যাপারে লিখিত আইন আমরা পাইছি ব্যাবিলনের রাজা হাম্বুরাবির লিখিত আইন, যেটাকে বলা হয় কোড অফ হাম্বুরাবি। ওকে, এই ব্যাবিলন শহরে কিছুদিন আগে আর কিছুদিন পরে দুইটা সভ্যতা হয়, একটা ব্যাবিলনীয় সভ্যতা আর একটা নতুন ব্যাবিলনীয় সভ্যতা। শুধু এই ব্যাবিলনীয় সভ্যতার, মানে মেসোপটেমিয়ার সভ্যতার সমূহের মধ্যে শুধু ব্যাবিলনের যে দুইটা সভ্যতা, সেগুলোর সম্রাটের নাম মনে রাখা লাগবে। একটা হলো ব্যাবিলনের সম্রাট, কি বললাম, হাম্বুরাবি। আরেকটা হলো দেখো নতুন ব্যাবিলনীয় যেটা, সেটার সম্রাট নেবুকাদনেজার। কারণ সে একটু আশ্চর্য ধরনের ঘটনা ঘটছে। সেটা হলো তার যেই রানী ছিল, সেটা প্রকৃতির প্রতি তার প্রেম ছিল, আগানে বাগানে এদিক সেদিক চলে যেত। এরপরে রাজা নেবুকাদনেজার চিন্তা করলো যে না, আমি নেবু চাঁদ থাকতে সে বাগানে চলে যাচ্ছে, তাহলে এটা আমার জন্য একটা অপমানজনক। কি করব, বাগান নিয়ে আসবো আমি ঘরের উপর। সে ছাদের মধ্যে সবাইকে নির্দেশ দিচ্ছে লাগাও গাছ। এরপরে ছাদের কার্নিশে, দেয়ালে, জানালার পাশে গাছ লাগাইয়া পুরো বিল্ডিংটা মনে হচ্ছে একটা ঝুলন্ত উদ্যান। এই জন্য সেটার নাম হলো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। সভ্যতার নাম হলো,
তুমি যদি পরীক্ষা প্রশ্ন আছে যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন সভ্যতার অবদান, পরীক্ষায় অপশন থাকবে ব্যাবিলনীয় সভ্যতা, আবার অপশন থাকবে ক্যালোডীয় সভ্যতা। মনে রাখবা এইটা ক্যালোডীয় সভ্যতার অবদান। তাহলে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কেন বললো? ব্যাবিলন শহরে দুইটা সভ্যতা গড়ে উঠছে, একটা ব্যাবিলনীয় সভ্যতা আর একটা ক্যালোডীয় সভ্যতা। হ্যাঁ, ক্যালোডীয়র অপর নাম নতুন ব্যাবিলনীয়। যদি এরকম আসে যে ব্যাবিলনীয় নাকি নতুন ব্যাবিলনীয়, তাহলে নতুন ব্যাবিলনীয় দিবা। ঠিক আছে, এইবার আসো আমরা কিভাবে বিষয়গুলো আসলে মনে রাখবো। আমরা মনে রাখবো এইভাবে যে অ্যাসিরীয় একটা সভ্যতা ছিল। অ্যাসিরীয় সভ্যতা সারা পৃথিবীকে, আমরা বলেছিলাম যে পৃথিবী একটা অভিগত গোলক, একটা গোলাকার বস্তু। সারা পৃথিবীকে কি করেছে? সারা পৃথিবী কিংবা গোলাকার বস্তুকে 360 ডিগ্রিতে ভাগ করেছে এবং অক্ষাংশে দ্রাঘিমাংশে ভাগ করেছে। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন, অ্যাসিরীয় সভ্যতার যে মানুষগুলো বসবাস করছে এগুলো কিন্তু জাতির নাম। যেমন ওই যে ক্যালোডীয় একটা জাতি, ওরা ব্যাবিলন শহরে বসবাস করত, কিন্তু ক্যালোডীয় সভ্যতা। ওকে, ঠিক অ্যাসিরীয় একটা জাতি, যারা অ্যাসিরীয় সভ্যতার লোক ছিলেন, জাতি ছিলেন। তারা সারা পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করেছে, সারা পৃথিবীর সব দিকে ঘুরে ঘুরে ভাগ করেছে, নাকি কি করেছে? অনুমান করেছে, মানে কি করেছে? অ্যাসেস করেছে। মনে রাখবা, অ্যাসিরীয় সভ্যতা অ্যাসেস করে সারা পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করেছে। পড়াশোনা কেমন সহজ এবং মজা। যদি তুমি টেকনিক সহকারে পড়তে পারো, তখন তোমার কাছে সকল ধরনের তথ্য জলবৎ তরলগের মতো সহজ হয়ে যাবে। রাইট? মনে রাখবা, অ্যাসিরীয় অস্ত্র। যাই হোক, আমরা এরপরে দেখো আমাদের এই ক্যালেডীয় সভ্যতা ক্যালেন্ডার আবিষ্কার করেছে। ওকে, এই জন্য তুমি দেখবা যে আসলে আমরা যে বললাম এই ব্যাবিলনীয় সভ্যতার যে নতুন ব্যাবিলনীয় সভ্যতার যে ঝুলন্ত উদ্যান, মানে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, সেটা প্রাচীন যুগে পৃথিবীর 7টি আশ্চর্য ঘটনার মধ্যে একটা। বাকিগুলো কি? বাকিগুলো তোমাদের জন্য এখানে দেওয়া আছে। ওকে, খুব বেশি জানা লাগবে না, 2-3টা জানলে চলবে। যাই হোক, আমরা ঠিক এইভাবে সভ্যতার ইতিহাসগুলো পড়বো। আমাদের একদম কাছের সভ্যতা হলো সিন্ধু সভ্যতা, আমাদের প্রতিবেশী সভ্যতা। এই সিন্ধু সভ্যতাতে তোমরা দেখবা যে পরিকল্পিত নগর ব্যবস্থা এবং পরিমাপের ব্যবস্থা, দেখো পরিকল্পিত ও পরিমাপিত ব্যবস্থা দিয়েছে সিন্ধু সভ্যতা। সহজ সিস্টেম। যে আমরা যে এখন হাউজিং দেখি, এই যে হাউজিংয়ের এত সুন্দর করে ঘর পরিকল্পনা, এই সিস্টেমটা সর্বপ্রথম সিন্ধু সভ্যতা দিয়েছে। মানে ওইখানে যারা বসবাস করেছে সিন্ধু নদীর পাড়ে, এরা এই সিস্টেমটা আগে আবিষ্কার করছে। আমরা কিভাবে জানলাম? তাদের ধ্বংসস্তূপ যখন আমরা পেয়েছি। কোথায়? 2টা গ্রাম, 2টা এলাকা পেয়েছি, হরপ্পা এবং মহেঞ্জোদারো। কোথায় কোথায়? একটা পাঞ্জাবে, একটা হলো সিন্ধুতে, পাকিস্তানের। আমরা ওইখানে মানে যে ধ্বংসস্তূপ পেয়েছি, সেখান থেকে আমরা দেখলাম যে তাদের যে ড্রেন, তাদের সুয়ারেজ, তাদের যে কল, তাদের বাড়ির সিস্টেম সবগুলো পরিকল্পিত ছিল। এবং তাদের বাটখারা পেয়েছে যে তাদের পরিমাপের ব্যবস্থাও ছিল। তাহলে পরিকল্পিত ও পরিমাপিত কোন সভ্যতা? সিন্ধু সভ্যতা। ঠিক আমরা এইভাবে পড়াশোনা করব। যাই হোক, তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হও নাই, তোমাদেরকে খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো পড়ার সাথে যুক্ত হও নাই, খুব দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা 1, 2, 3 করে আমরা আস্তে আস্তে এগুচ্ছি। তোমাদেরকে নিয়ে একসাথে আমরা আগাতে চাই। একসাথে আমরা বিশ্ববিদ্যালয়ে তোমাদের যাদের সাথে আমার এখানে কমেন্টে পরিচয় হয়েছে, আমি মানে অন্য কেউ চান্স না পাক এটা তো চাই না, যে মানে কিন্তু তোমরা যে চান্স পাও এটা আমি চাই। কারণ হলো তোমাদের সাথে যেহেতু আমার একবারের জন্য দেখা হয়েছে, তার মানে হলো তোমাদের সাথে আমার একটা সখ্যতা, একটা সম্পর্ক তৈরি হবে। দেখা হলো অন্তত একটা সালাম বিনিময় আমরা করতে পারবো। সেজন্য চাই যে তোমরা চান্স পাও, আমরা একসাথে পথ চলা শুরু করি। যারা এখনও ভর্তি হলো খুব দ্রুত ভর্তি হয়ে যাও। সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা প্রস্তুতি চালিয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।